গাজায় ইসরায়েলি আধিপত্য প্রতিষ্ঠায় ট্রাম্পের নতুন পাঁয়তারা, বাসিন্দাদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার আহ্বান, জোরপূর্বক স্থানান্তরের শঙ্কায় ফিলিস্তিনিরা। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ গণমাধ্যমের। বিক্রি করতে না চাওয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রীকে টেলিফোনে হুমকি। এবং ইতালির অবৈধ অভিবাসীদের আবারও আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্রে পাঠাচ্ছে সরকার। আছেন বাংলাদেশিরাও, প্রবাসীদের উদ্বেগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। এবার গাজার বাসিন্দাদের সরিয়ে নিতে জর্ডান ও মিশরের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপত্যকাটিতে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে উন্নত অবস্থায় ফিরিয়ে আনতেই এমন প্রস্তাব বলে দাবি করেছেন তিনি। এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথাও বলেন ট্রাম্প। তার এমন বক্তব্যে জোর করে স্থানান্তরের শঙ্কা দেখছেন ফিলিস্তিনিরা। তবে এ ধরনের কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় 15 মাসের দীর্ঘ যুদ্ধের পর শুরু হয়েছে শান্তি প্রক্রিয়া। যুদ্ধবিরতির চুক্তি মেনে চলছে দফায় দফায় জিম্মি মুক্তি ও বন্দি বিনিময়। এর মধ্যেই দ্বিতীয় দফায় বন্দি বিনিময়ের পরদিন উত্তরাঞ্চলের প্রবেশপথ ওয়াদি গাজায় ভিড় করেছেন শত শত ফিলিস্তিনি। প্রয়োজনীয় জিনিসপত্র সহ নারী, শিশু, বৃদ্ধ সীমান্তে ভিড় করলেও দেয়া হচ্ছে না প্রবেশ করতে। মূলত হামাসের কাছে জিম্মি থাকা এক ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দিতে ব্যর্থ হওয়ার পর শনিবার উত্তর গাজার প্রবেশমুখ বন্ধ করে দেয় নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যেই রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন প্রস্তাব দিয়েছেন। গাজার বাসিন্দাদের সরিয়ে নিতে জর্ডান ও মিশরকে আহ্বান জানিয়েছেন তিনি। উপত্যকাটিকে যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে উন্নত অবস্থায় ফিরিয়ে আনতেই এমন প্রস্তাব বলে জানান তিনি। এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথাও বলেন ট্রাম্প। গাজাকে একটি ধ্বংসস্তূপ বলে বর্ণনা করে ট্রাম্প বলেন, যদি গাজা পুনর্নির্মাণ করা হয় তবে এটি একটি সুন্দর স্থান হতে পারে। যদিও ট্রাম্পের এমন বক্তব্যে জোরপূর্বক স্থানান্তরের শঙ্কায় আছেন ফিলিস্তিনিরা। 75 বছর আগে ঘটে যাওয়া আল নাকবা বা ফিলিস্তিনিদের উদ্বাস্তু করার স্মৃতি উস্কে দিতে পারে বলে মনে করেন অনেকে। গ্রিনল্যান্ড কিনতে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কজন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পের এমন ভয়ঙ্কর আচরণের খবর প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। এর মধ্যে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সৌদি আরবের চেয়ে অনেক বেশি তরল স্বর্ণ যুক্তরাষ্ট্রের আছে বলেও দাবি করেন তিনি। আর পুনরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার সম্ভাবনার কথাও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুঙ্কার দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি করেন। কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না সে ব্যাপারে তাকে জেরা করেন। গ্রিনল্যান্ডের মালিকানার ইচ্ছা ছাড়াও ক্ষমতায় বসেই বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহার করে নেন তিনি। তবে শনিবার লাস ভেগাসে এক র্যালিতে পুনরায় WHO-তে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। এই সময় তিনি জানান, এই সংস্থায় 32 কোটি জনগণের দেশ যুক্তরাষ্ট্র $50 কোটি অনুদান দিচ্ছে, আর 140 কোটি জনগণের দেশ চীন মাত্র $3.90 লাখ অনুদান দিচ্ছে। লাস ভেগাসের র্যালিতে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এর আগে ওয়াশিংটনে $60,000 কোটি বিনিয়োগের আশ্বাস দেয় রিয়াদ। সৌদি আরবের চেয়ে বহুগুণে বেশি তরল স্বর্ণ যুক্তরাষ্ট্রে আছে বলে দাবি ট্রাম্প। সৌদি আরবের মজুদে প্রচুর তরল স্বর্ণ আছে, আমাদের আরো বেশি আছে। আমাদের কাছে সৌদি আরবের চেয়ে বেশি আছে। অন্য যে কোনো দেশের চেয়ে আমরা অনেক বেশি পেয়েছি, তবে পরিবেশের কারণে এটি ব্যবহার করি না। এদিকে কোনো নোটিশ ছাড়াই গভীর রাতে কমপক্ষে 15 জন স্বাধীন পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করেন ট্রাম্প। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কেননা আইন অনুযায়ী সিনেট অনুমোদিত কোনো পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করার আগে কংগ্রেসকে 30 দিনের নোটিশ দিতে হবে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে।
রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠকে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নকে যুক্ত রাখার আহ্বান জেলেনস্কির। কিয়েভ মস্কোর পাল্টাপাল্টি ড্রোন হামলা অব্যাহত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার দিন কয়েকের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের শক্তির জানান দিল উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার চলতি বছরে তৃতীয়বারের মতো নিজেদের সমরাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করল পিয়ংইয়ং। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের দাবি, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র সামরিক মহড়ার কঠোর প্রতিক্রিয়া হিসেবে এ পরীক্ষা চালিয়েছে তারা। স্থানীয় সময় রোববার চলতি বছর তৃতীয়বারের মতো সামরিক মহড়ার আয়োজন করে উত্তর কোরিয়া। এবারের মহড়ায় দেশটির সামরিক খাতের নতুন সংযোজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালান তারা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানায়, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ারই তীব্র জবাব এটি। এতে উত্তর কোরিয়া কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানানো হয়, যেখানে কৌশলগত বলতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বোঝানো হয়েছে বলে ধারণা করছে বেশ কিছু গণমাধ্যম। এমনকি ভবিষ্যতে এমন কার্যক্রম আরও দেখা যেতে পারে বলে ধারণা করছে অনেকেই। যদিও বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রথম দফার শাসনামলে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উন্নতি হচ্ছিল, তাই এ বছরও তিনি কিম জং উনের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়ার দিকে লক্ষ্য করে বেশ কয়েকবার উস্কানিমূলক সামরিক কার্যক্রম চালানোর অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। সোমবার পিটিশনের মাধ্যমে তাকে নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ। তার বিরুদ্ধে বাংলাদেশে $500 কোটি তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ আছে। যদিও এসব অস্বীকার করে মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ। জানুয়ারি থেকে ইতালি যাওয়া অবৈধ অভিবাসীদের আবারও আলবেনিয়ার আশ্রয় কেন্দ্রে পাঠাতে শুরু করেছে দেশটির সরকার। আন্তর্জাতিক জলসীমা থেকে আটকের পর বাংলাদেশি, মিশরীয় সহ 11 জনকে আলবেনিয়ায় পাঠানো হয়েছে। এ ঘটনায় উদ্বেগে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আইনি বাধার কারণে 2 মাস স্থগিতের পর ভূমধ্যসাগরে উদ্ধারকৃত অভিবাসীদের আলবেনিয়ায় পাঠিয়ে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। এদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। শনিবার ইতালির সংবাদ মাধ্যম আনসা এ তথ্য জানিয়েছে। গত 19 জানুয়ারি ইতালির আদালতের রায়ে বলা হয়, নিরাপদ দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ব্যাপারে সরকার ভিন্ন চিন্তা করতে পারে, তবে নারী, শিশু এবং অসুস্থ অভিবাসীদের পাঠানো যাবে না। এই অবস্থায় ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপথে আসতে গিয়ে আন্তর্জাতিক জলসীমায় ধরা পড়লেই বাংলাদেশিদেরও যেতে হবে আলবেনিয়াতে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি সরকার নিরাপদ দেশ থেকে আগত যারা অভিবাসী সমুদ্রপথে আন্তর্জাতিক জলসীমায় থাকে তাদের চাইলেই আলবেনিয়াতে পাঠাতে পারবেন। তারই পরিপ্রেক্ষিতে আসলে 11 জনকে এখন আলবেনিয়াতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এক্ষেত্রেও কোনো বাধা হবে না সরকারের জন্য। আর আপনারা যারা এখন থেকে এরকম পথ অনুসরণ করছেন তারা চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করার, কারণ এই ধরনের পথের ক্ষেত্রে আপনি মৃত্যুর ঝুঁকির পাশাপাশি আইনগত ঝুঁকি অনেক বেশি থাকবে। 2023 সালের 6 নভেম্বর ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইতালি থেকে যেসব অবৈধ অভিবাসী আলবেনিয়ায় পাঠানো হবে তারা আশ্রয় প্রার্থনা করে একটি আবেদন করবেন। সেই আবেদনের উপরও শুনানি করে তাদের বক্তব্য এবং সম্ভাব্য তথ্য যাচাই বাছাই করে যদি আশ্রয়ের যোগ্য হয় তাহলে তাদেরকে ইতালিতে ফেরত পাঠানো হবে, আর তা না হলে অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। গেল 13 অক্টোবর 10 বাংলাদেশি সহ 16 জনকে আলবেনিয়ার আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছিল। পরে রোমের একটি আদালতের রায়ের পর তাদেরকে ইতালিতে ফেরত পাঠানো হয়। এদিকে নিরাপদ দেশের বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ব্যাপক আলোচনা হচ্ছে। আগামী এপ্রিলে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের আদালত চূড়ান্ত রায় দেবে। ওই রায়ের উপর নির্ভর করবে বাংলাদেশ, মিশর সহ যে 22টি দেশকে ইতালি নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে সেসব দেশের অভিবাসীদের ভাগ্য। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠকে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নকে যুক্ত রাখার আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।
তা না হলে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে কাজে লাগাতে চাইছেন বলেও অভিযোগ তার। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। একতরফা সমর্থন না জানিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে শুরু থেকেই আশ্বাস দিয়েছেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো সময় ফোনালাপ করতে চান তিনি। তবে পুতিন ট্রাম্পকে নিজের সুবিধা মতো ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের শাসনামলে মস্কোর কোনো পরিকল্পনাই আর সফল হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। স্থানীয় সময় শনিবার মলদোভার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প পুতিনের বৈঠকে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান জেলেনস্কি। কিয়েভের অংশগ্রহণ ছাড়া আলোচনা সফল হবে না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আমি সত্যি আশা করি রাশিয়া যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন এই আলোচনায় অংশ নেবে। হ্যাঁ, আমি সত্যিই চাই ইউরোপ অংশগ্রহণ করুক, কারণ ভবিষ্যতে আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হব। যুক্তরাষ্ট্রের 90 দিনের ত্রাণ বিরতি ইউক্রেনের কোনো ক্ষতি করবে না বলে জানান জেলেনস্কি। বলেন ট্রাম্প প্রশাসন শুধুমাত্র মানবিক ত্রাণ সহায়তা বন্ধ করেছে, অস্ত্র সহায়তা নয়। 90 দিনের জন্য ত্রাণ দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অনেক প্রতিষ্ঠান ত্রাণের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ইউক্রেনের সাহায্যের সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই। আমি সামরিক সাহায্যের ওপর মনোযোগ দিচ্ছি, এটি বন্ধ হয়নি। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় ফিলিপিন্সের গবেষণা কাজে ব্যবহৃত নৌযানকে হয়রানির অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। এক বিবৃতিতে ম্যানিলা জানায়, দুটি নৌযান বালুর নমুনা সংগ্রহে টিটু দ্বীপের কাছে যেতে চাইলে চীনা কোস্ট গার্ডের জাহাজের আগ্রাসী কর্মকাণ্ডের মুখোমুখি হয়। যদিও চীনের দাবি অনুমতি ছাড়াই অঞ্চলটিতে প্রবেশ করায় আন্তর্জাতিক আইন মেনেই তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে চীন ও ফিলিপিন্সের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এবার চীনা কোস্টগার্ডের বিরুদ্ধে গবেষণা কাজে ব্যবহৃত দুটি নৌযানকে হয়রানির অভিযোগ এনেছে ম্যানিলা। শনিবার এক বিবৃতিতে ফিলিপিন্সের কোস্টগার্ড জানায়, দেশটির দুটি ফিশারিজ নৌযান বালুর নমুনা সংগ্রহে টিটু দ্বীপের কাছে স্যান্ডি কেতে যেতে চাইলে চীনা কোস্টগার্ডের 3টি জাহাজের আগ্রাসী কর্মকাণ্ডের মুখোমুখি হয়। পাশাপাশি চীনা নৌবাহিনীর একটি হেলিকপ্টারও ওই নৌযানগুলোর ওপর অনিরাপদ উচ্চতা দিয়ে উড়ে যায়। ওই ঘটনার পর তাৎক্ষণিকভাবে গবেষণা কাজ স্থগিত করে নিজেদের উপকূলে ফিরে যায় ফিলিপিন্সের জাহাজগুলো। ফিলিপিন্সের দুটি নৌযানকে তাড়িয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছে চীনা কোস্টগার্ডও। এক বিবৃতিতে তারা দাবি করে, স্যান্ডি কে সহ স্পার্টলি দ্বীপপুঞ্জের ওপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে। চীনা নিয়ন্ত্রিত জলসীমায় ফিলিপিন্সের নৌযানগুলো অনুমতি ছাড়াই প্রবেশ করায় আন্তর্জাতিক আইন মেনেই তাদের তাড়িয়ে দেওয়া হয় বলেও জানানো হয়। দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে বহু বছর ধরে বিরোধে লিপ্ত বিভিন্ন দেশ। সাম্প্রতিক সময়ে এই সীমানা বিরোধ নিয়ে জটিলতা বাড়ছে। বেইজিং দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশের মালিকানা দাবি করে, তবে ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়াও ওই অঞ্চলে তাদের অধিকার রয়েছে বলে দাবি করে আসছে। আর এ কারণেই বহু বছর ধরে বিবাদ চলছে চীনের সঙ্গে এ দেশগুলোর। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিদেশি শিক্ষার্থী প্রবেশের সংখ্যা কমানোর পদক্ষেপ বাস্তবায়ন শুরু করেছে কানাডা। এবছর দেশটিতে 4,37,000 শিক্ষার্থীকে স্টাডি পারমিট দেওয়া হবে, যা গত বছরের তুলনায় 10% কম। দেশটির অভিবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এখন থেকে স্টাডি পারমিট আবেদনকারীদের কানাডার যে কোনো একটি প্রদেশে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া চলতি বছর যারা দেশটিতে মাস্টার্স এবং পোস্ট ডক্টরাল করতে যাবেন, সেই শিক্ষার্থীদেরও এই প্রত্যয়নপত্র জমা দেওয়ার নিয়ম করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশটির এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে পারেন বিদেশি শিক্ষার্থীরা। আধুনিক অস্ট্রেলীয়দের কাছে জাতীয় দিবস আর আদিবাসীদের কাছে নিজেদের ভূমি হারানোর শোকের দিন। এভাবেই প্রতি বছরের মতো রোববার অস্ট্রেলিয়ায় পালিত হচ্ছে অস্ট্রেলিয়া দিবস। দিনটিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া জুড়ে নানা উৎসবের আয়োজন করা হয়। উৎসবের মধ্যে এই ভূমি দখলের প্রতিবাদে বিক্ষোভ করেন শত শত আদিবাসী।
1788 সালের 26 জানুয়ারি অস্ট্রেলিয়ার রাজ্য নিউ সাউথ ওয়েলসের সিডনির পোর্ট জ্যাকসনে ব্রিটিশ জাহাজের প্রথম বহর নোঙর করে গভর্নর আর্থার ফিলিপ ব্রিটিশ পতাকা উত্তোলন করেন। নিউ সাউথ ওয়েলসের গভর্নর ল্যাচলান ম্যাককুয়ারি 1818 সালে আনুষ্ঠানিকভাবে দিনটিকে অস্ট্রেলিয়া দিবস হিসেবে স্বীকৃতি দেন, ঘোষণা করেন সরকারি ছুটির। এরপর 1995 সালে অস্ট্রেলিয়ার সব অঙ্গরাজ্য একযোগে দিনটিকে অস্ট্রেলিয়া দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে বিশেষ মর্যাদায় সরকারিভাবে উদযাপনের উদ্যোগ নেয়। সারা দেশে মহাসমারোহে অস্ট্রেলিয়া ডে পালিত হলেও আদিবাসীরা এই দিনটিকে স্মরণ করেন স্বদেশ হারানোর বেদনা নিয়ে শোকের দিবস হিসেবে। অস্ট্রেলিয়া ডে বাতিল করে দিনটিকে দখল দিবস হিসেবে পালন করেন তারা। প্রতি বছরই অস্ট্রেলিয়া দিবসের বিতর্কে নতুন ধোঁয়া উঠলেও দিনে দিনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে স্থায়ী আবাস গড়া নতুন নাগরিকদের কাছে দিনটি জনপ্রিয় হচ্ছে। দিনটিকে ঘিরে অস্ট্রেলিয়া জুড়ে নানা আনন্দ উৎসবের আয়োজন করা হয়। সূর্যোদয়ের পর থেকেই সৈকত সহ শহর জুড়ে ঐতিহ্যবাহী আদিবাসীদের পরিবেশনা প্রদর্শিত হয়। সিডনির অপেরা হাউস ঐতিহ্যবাহী চিত্রকর্মে লেজার লাইটের আলোয় অস্ট্রেলিয়ার ইতিহাস তুলে ধরা হয়। এছাড়া প্রতি বড় শহরে সন্ধ্যায় আতশবাজির ঝলকানি, কনসার্ট সহ আয়োজন করা হয় মনোমুগ্ধকর জলের খেলার। এবছর অস্ট্রেলিয়া দিবসে 16,000-এরও বেশি অভিবাসীকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রদান করা হয়। রাজধানী ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ তাদের হাতে সনদ তুলে দেন। আদিবাসীদের ভূখণ্ড ব্রিটিশরা দখল করে নিলেও বর্তমানের আধুনিক অস্ট্রেলিয়া একটি শক্তিশালী অর্থনীতি, সমৃদ্ধ মিশ্র জাতি ও সংস্কৃতির দেশ। অস্ট্রেলিয়া দিবসে প্রবাসী বাংলাদেশিদের একটি বড় সংখ্যা দেশটির নাগরিক হওয়ার সুযোগ পেয়েছেন। সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় ইসরায়েলি আধিপত্য প্রতিষ্ঠায় ট্রাম্পের নতুন পায়তারা, বাসিন্দাদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার আহ্বান, জোরপূর্বক স্থানান্তরের শঙ্কায় ফিলিস্তিনিরা। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ গণমাধ্যমের। বিক্রি করতে না চাওয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রীকে টেলিফোনে হুমকি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।